দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। সেপ্টেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি 38 ভাগ ছাড়িয়েছে লক্ষ্যমাত্রাও। প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ কমছেই হুন্ডি আর খরচের দিকে আঙুল বিশেষজ্ঞদের। পুঁজিবাজার টেকসই করতে নতুন নতুন আর্থিক পণ্য আনার ঘোষণা নিয়ন্ত্রক সংস্থার। কোম্পানি সুশাসন নিশ্চিতে জোর। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে দেশের রপ্তানি। সেপ্টেম্বর মাসে 416,54,00,000 পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 38 ভাগ বেশি। সব মিলে চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 11 ভাগের বেশি। মোট রপ্তানি হয়েছে 1,102,19,00,000 পণ্য, যা লক্ষ্যমাত্রার চেয়েও 5.5 ভাগ বেশি। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে 2021-22 অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে $905,94,00,000 পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 11.5 ভাগ বেশি। এর মধ্যে নিট পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 15.7 ভাগ, আর ওভেন পোশাকে প্রবৃদ্ধি হয়েছে 6.4 ভাগ। আমরা আগেই বলেছিলাম যে আমাদের অর্ডার ভালো হতো, যদি আসে আস্তে আস্তে গ্রোথ বাড়বে, গত প্রান্তিকের চেয়ে কিছু বেশি। তবে এখানে একটা শঙ্কারও বিষয় আছে, কেননা আমাদের ওভেন ফ্যাব্রিক আমরা 60% এখনও চায়না থেকে আমদানি করে থাকি। চায়নায় দেখা গেল তাদের পাওয়ারের কারণে অনেকগুলো টেক্সটাইল সেক্টরকে বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক টেক্সটাইল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সেই হিসাবে আমরা যদি সময় মতো কাপড়গুলো না পারি, হয়তোবা সামনের মাসে দেখা যাবে আমাদের গ্রোথ আরও কমে যেতে পারে। অসম্ভব কোনো ব্যাপার না। তো আমরা আশা করব যে চায়না যদি ঠিকমতো ফ্যাব্রিক নাও পাই, আমাদের লোকাল মিলগুলো যেগুলো আছে যদি যোগান দিতে পারে, আমরা সময় মতো শিপমেন্ট করতে পারি, তাহলে হয়তো সেই গ্রোথটা ধরে রাখা সম্ভব হবে। মিয়ানমার থেকে প্রচুর এক্সপোর্ট অর্ডার বাংলাদেশে শিফট করে। এছাড়া ধরেন আমাদের অন্যান্য প্রতিযোগী যারা আছে, যে ভিয়েতনাম, ইস্ট এশিয়ান কান্ট্রিজে, সেখানেও কোভিড এর কারণে কিন্তু লকডাউন পুরোপুরি উঠে যায়নি। এখানে আমরা যেহেতু ইকোনমিকে সচল রাখতে পারছি, সেজন্য এক্সপোর্টের অর্ডার অনেক বেড়ে গেছে। শুধু তৈরি পোশাকই নয়, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতেও প্রবৃদ্ধি হয়েছে। ইপিবির হিসেবে চলতি অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে $27,13,00,000 চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 20.5 ভাগ বেশি। এর মধ্যে চামড়ার তৈরি জুতার রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় 14 ভাগ, চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে 33 ভাগ, শুধু চামড়ার রপ্তানি বেড়েছে 34 ভাগের বেশি। উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে ঔষধ রপ্তানিতেও। হিসেব বলছে গেল 3 মাসে $5,60,00,000 ঔষধ রপ্তানি করেছে বাংলাদেশ। আগের অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর মেয়াদে যার পরিমাণ ছিল $4,21,00,000। সেই হিসেবে ঔষধের রপ্তানি বেড়েছে প্রায় 33 ভাগ। সেপ্টেম্বর মাসে আমরা যে পারফরমেন্সটা দেখেছি, এটা হয়তো আপনার 30% গ্রোথ প্রতি মাসে পাবেন না, কিন্তু ওই যে আমরা একটা নর্মাল এক্সপোর্ট গ্রোথের দিকে ফিরে যাওয়া, মানে কোভিড এর আগে আমাদের যেরকম এক্সপোর্টের প্রবৃদ্ধি দেখা যেত, কোনো সময় উচ্চ সিঙ্গেল ডিজিট, কোনো সময় লো ডাবল ডিজিট, সেই পর্যায়ে ফিরে যাওয়ার প্রক্রিয়া বোধহয় এখন অলরেডি শুরু হয়ে গেছে। চা, ফুল, মশলা জাতীয় পণ্য এবং শুকনো খাদ্যের রপ্তানি কমলেও 2021-22 অর্থ বছরের প্রথম 3 মাসে কৃষি খাতের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 27 ভাগের কাছাকাছি। মোট রপ্তানি হয়েছে $34,45,00,000 কৃষি পণ্য। তবে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে। ইপিবির হিসেবে জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে এই খাত থেকে রপ্তানি আয় হয়েছে $21,22,00,000, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 31 ভাগ কম। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রবাসী আয় নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গেল সেপ্টেম্বরেও এ খাতে আয় আগের বছরের একই সময়ের চেয়ে 20 ভাগের মতো কমে গেছে। আগামী দিনে যা আরও কমতে পারে বলে আশঙ্কা ব্যাংকারদের। তাদের মতে করোনার প্রাদুর্ভাব কমে আসায় অবৈধ পথ অর্থাৎ হুন্ডির মাধ্যমে অর্থের লেনদেন আবারও বেড়েছে, যা ব্যাংকের মাধ্যমে পাঠানো প্রবাসী আয়কে কমিয়ে দিয়েছে। সৌরভ রহমানের রিপোর্ট। করোনার মহামারীতে যখন স্থবির অর্থনীতির সব সূচক ভরসা ছিল, তখন শুধু এক প্রবাসী আয় প্রতি মাসেই নতুন নতুন রেকর্ড করে গেল অর্থ বছরে তা পৌঁছেছিল প্রায় $2,500 কোটি। তবে নতুন বছরের শুরুতেই ছন্দপতন হয় সেই ধারায়। জুলাই আগস্টের পর আয় কমে যাওয়ার হিসেব এসেছে সেপ্টেম্বরেও।
হালনাগাদ তথ্য বলছে গেল মাসে দেশে 172 কোটি 62 লাখ ডলার প্রবাসী আয় এসেছে। আগের বছর যা ছিল 215 কোটিরও বেশি। হচ্ছে আমাদের ট্রেড বেড়েছে। তো ট্রেড বাড়া মানে আপনি জানেন যে এখানে কিছু হুন্ডি হয়, কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের এলসি মাধ্যমে যায় না। আর তৃতীয়ত যেটা হচ্ছে যারা হুন্ডি ওয়ালারা কিন্তু হ্যাভ বিকাম নাও মোর এগ্রেসিভ, কারণ দে হ্যাভ অলরেডি ওপেন দেয়ার শপস। মানে প্যান্ডামিক যেহেতু একটু হয়ে এসছে, ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে, সেসব কারণে কিন্তু এইসব দোকানপাট যখন খুলে গেছে, তারা কিন্তু অলরেডি দে আর অফারিং নাও দিস থিং টু দেম। সো এই ইনফর্মাল চ্যানেলে এখন কিন্তু একটা সিগনিফিকেন্ট পোর্শন চলে আসছে, যেটা কিন্তু আগে ফর্মাল চ্যানেলে চলে এসেছিল। সো দেয়ার ইজ এ লাইকলিহুড যে এই প্রবাহটা আর তো কমতে পারে সামনের দিকে। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর বড় কারণ এ পথে টাকা দ্রুত পাঠানো যায়, একই সঙ্গে তা সাশ্রয়ীও। এশীয় উন্নয়ন ব্যাংকের এক গবেষণা বলছে আরব আমিরাত থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে প্রতি $200 পাঠাতে গড়ে খরচ হয় $5.5, আর ইন্টারনেট পেমেন্ট সিস্টেম ব্যবহার করলে খরচ হয় $9 মতো। যে দেশে টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনটা ব্যবহারটা বেশি হচ্ছে, সেখানে কিন্তু টাকা খরচটা কমে যাচ্ছে। তো আমরা যদি এই জিনিসটাই যদি একটু খেয়াল রাখি, যে টেকনোলজিক্যাল যদি এই টেকনোলজিটাকে ইউজ করি, ডিজিটাল ট্রান্সফরমেশনটা যদি আমরা অ্যাডপ্ট করি, যেমন আমরা যে অ্যাপের মাধ্যমে হোক বা এপিআই করে সরাসরি টাকা পাঠানো, এই সমস্ত যদি আমরা প্ল্যাটফর্মগুলো ইউজ করি, তাহলে কিন্তু তার কস্ট অফ সেন্ডিং মানি কমে যাবে। কস্ট অফ সেন্ডিং মানি যখন কমে যাবে, সে তখন কিন্তু অফিসিয়াল চ্যানেলে টাকা পাঠাবে। গভর্নমেন্টের ইনসেন্টিভ থাকুক, এট দ্য সেম টাইম আমরা যারা বিভিন্ন রেসপেক্টিভ ব্যাংক যারা আছে বিদেশে, আমাদের মার্কেটিং করার সুযোগ আছে, আমরা সেটা করবো। গভর্নমেন্টের সার্ভিলেন্স বাড়াতে পারে, যাতে করে এই যে মানি লন্ডারিং বা এই সমস্ত ইউজের কম আসে, যাতে বড় বড় যে সমস্ত পেমেন্ট গুলো আসে সেগুলো ফর্মাল চ্যানেলে আনতে পারে। এগুলো করতে পারলে হয়তো কিছুটা হলেও আমরা এখানে একটা সর্ট অফ ব্রেক অন দ্যাট। শুধু যে আগের বছর একই সময়ের চেয়ে প্রবাসী আয় কমে গেছে তা নয়, গেল 4 মাস ধরে আয় কমছে তার আগের মাসের থেকেও। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন নতুন আর্থিক পণ্য বাজারে আনার চিন্তা করছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার বিএসইসি মিলনায়তনে বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। এ সময় বিনিয়োগকারীদের সুরক্ষায় কোম্পানির অভ্যন্তরে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। নিশ্চিত বিনিয়োগে মানুষের প্রথম পছন্দ ব্যাংক আমানত, কিন্তু সেখানে সুদের হার এখন 5 ভাগেরও কম। মুনাফার হার কমছে সঞ্চয়পত্রেও, তাই বিনিয়োগের বিকল্প ক্ষেত্র খুঁজছে মানুষ। এসব ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজিবাজারে নিয়ে আসতে চায় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এজন্য বাজারে নতুন নতুন আর্থিক পণ্য আনার চিন্তা করছে কমিশন। If we as a part of the government do not give other options and opportunities for the investors, then where these people will go? This is our responsibility to provide them other options. And that's what we are doing, and that's what we are trying to take this economy. And we want to bring new innovative product in the market as derivatives and other things are on the plate now. কিন্তু পুঁজিবাজার নিয়ে মানুষের আস্থার সংকট এখনো কাটেনি। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকৃত অর্থের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে পুঁজিবাজারকে আকর্ষণীয় করা যাবে না বিনিয়োগকারীদের কাছে। এজন্য সবার আগে প্রয়োজন কোম্পানির অভ্যন্তরে সুশাসন নিশ্চিত করা। সেই সাথে পুঁজিবাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। This culture need to be into the system that investor, not only investor, they are our malik. And we have to create such an environment by all the regulators, market player, custodian, trustee, banker, everybody should be on toe to solve that investor, so that investor doesn't lose money. Investors Week is very, very important, and this actually helps everyone to be aware of everything. Not only aware of fraud and money laundering or anything, aware of options, opportunities, new products, innovation. And also this awareness brings new investors to the market. পুঁজিবাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও বেশি তৎপর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। যশোরে হঠাৎ কমে গেছে পাটের দাম, এতে লোকসানের মুখে পড়েছেন জেলার চাষি ও সাধারণ ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত বছর ভালো দাম পাওয়ায় এবার প্রচুর পাট আবাদ হয়েছে জেলায়। সময় মতো বৃষ্টি না হওয়ায় ফলন কিছুটা কম হয়েছে, তবে শুরুতে দাম ভালো পাওয়ায় সে ক্ষতি কিছুটা পুষিয়ে যায়। পাটের ফলন এবার কম থাকলেও দাম ভালো, এই দামের জন্য আমরা পুড়ে যাব।
তবে হঠাৎ পাটের দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। পাট 32-33 টাকা করে কিনিলাম, কিনে এখন আবার 23-24 টাকা করে দাম হচ্ছে। এখন তো লসের তো মূল্য নেই, বহুত পাট কিনারি আছে। 5,000 টাকা মন ছিল, এই দিকেই করছিলাম, কিন্তু বর্তমানে পাটের দাম সেভাবে পাচ্ছি না, ফলে পাটে বেশ লসের দিকেই যাচ্ছে। গত বছর শেষের দিকে পাটের দাম ছিল 5,500 থেকে 6,000 টাকা। সেই পাট উঠতে না উঠতেই ব্যবসাদাররা প্রাথমিক অবস্থায় কিছু কিনছিল 31-3200 টাকায়। সেই পাট চাষির হাতে এখনো পুরোপুরি না উঠতে সেই পাট আজ 24-2500 টাকা। এবং ব্যবসাদাররা যারা কিছু কিনছে 200 মন, 500 মন, 400 মন যারা কিনছে, এদের যে লসের মানদণ্ড কোথায় দাঁড়াবে এর কোনো শেষ নাই। দাম কমে যাওয়ার কারণ খতিয়ে দেখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদি কোনো ব্যবসায়ী অসৎ উদ্দেশ্য সাধনের জন্য দেখা গেল একটা সিন্ডিকেট করে চাষিদের ক্ষতিগ্রস্ত করতে যায় মূল্যের দিক দিয়ে, সেটা আমরা বিধিগত ব্যবস্থা নেব। এ বিষয়ে আমাদের সর্বাত্মক বাজার মনিটরিং অব্যাহত আছে। এবছর জেলায় 25,300 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তবে এর চেয়েও 825 হেক্টর বেশি জমিতে পাট চাষ হয়েছে। বিঘা প্রতি উৎপাদন খরচ পড়েছে 17 থেকে 25,000 টাকা। নাদিয়া আফরিন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক DSC-X 28 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 7,387। বেচাকেনা হয়েছে 2,755 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 48টির, কমেছে 297টির, আর অপরিবর্তিত আছে 31টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গত 5 দিন আপট্রেন্ড থাকার পরে আজকে ইনভেস্টরদের প্রফিট বুকিং টেন্ডেন্সির কারণে দিনের শেষে DSC-X 28 পয়েন্ট কমে 7,327 দাঁড়িয়েছে। গত 5 দিনে DSC-X প্রায় 300 পয়েন্ট গেইন করেছে। আজকে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং এন্ড ফুয়েল পাওয়ার সেক্টর দিন শেষ করেছে নেগেটিভ ট্রেন্ডে। আজকে টার্নওভারে আমরা ব্যাপক উন্নতি দেখতে পেয়েছি। টার্নওভার গতকালকে চাইতে প্রায় 316 কোটি বেড়ে 2,755 কোটিতে দাঁড়িয়েছে। এই টার্নওভারের মধ্যে ফার্মা সেক্টর একটি বড় কন্ট্রিবিউশন ছিল। এই সেক্টর থেকে প্রায় 16% কন্ট্রিবিউশন ছিল। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আরো 13% কন্ট্রিবিউশন ছিল। এছাড়া টেক্সটাইল এবং ফুয়েল পাওয়ার সেক্টর থেকে আরো প্রায় 10% করে মোট 20% কন্ট্রিবিউশন ছিল। এই 4টি সেক্টর থেকেই মোট টার্নওভারের প্রায় 50% কন্ট্রিবিউশন ছিল। টপ 20 স্টকের মধ্যে আজকে ফার্মা সেক্টর থেকে 5টি স্টক ছিল। এছাড়া ইঞ্জিনিয়ারিং থেকে 2টি স্টক, টেক্সটাইল থেকে এবং ফুয়েল পাওয়ার থেকে 3টি করে মোট 6টি স্টক অবস্থান করে নিয়েছে। ফাঁস হলো বিশ্বের প্রভাবশালী নেতা আর ধনকুবেরদের গোপন সম্পদ আর আর্থিক লেনদেনের তথ্য। অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট ICIJ-এর প্রকাশ করা প্যান্ডোরা পেপারসে উঠে এসেছে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান 35 নেতা আর 300-র বেশি সরকারি কর্মকর্তার নাম, যেখানে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার থেকে শুরু করে ভারতের সাবেক ক্রিকেটার সচিন তেন্ডুলকারের নামও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বছরের পর বছর ধরে বিশ্বের কিছু ধনী ব্যক্তি তাদের সম্পদ গোপনে জমা করে আসছেন ট্যাক্স হেভেন বা করের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত অফশোর কোম্পানিগুলোতে। এমন একাধিক ব্যক্তির গোপন সম্পদের তথ্য উঠে এসেছে ফাঁস হওয়া লাখ লাখ নথি নিয়ে করা তদন্তে। অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট ICIJ এসব নথির নাম দিয়েছে প্যান্ডোরা পেপারস। প্রায় সব দেশেই আয়ের ওপর কর প্রযোজ্য, কিন্তু ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস আর বাহামার মতো কিছু জায়গায় টাকা রাখলে কোনো কর দিতে হয় না। এই সুবিধা কাজে লাগাতে ধনী ব্যক্তিরা অর্থ পাচার করে দেয় সেসব জায়গায়। কর স্বর্গ হিসেবে খ্যাত পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো দেশ এবং অঞ্চলের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন দেশের প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন সেই তথ্য উঠে এসেছে প্যান্ডোরা পেপারসে, যেখানে প্রায় 29,000 অফশোর সংস্থার এমন তথ্য ফাঁস হয়েছে। উঠে এসেছে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা থেকে শুরু করে তারকাদের নাম পর্যন্ত। 1,19,00,000-এর বেশি দলিলের প্যান্ডোরা পেপারসে উঠে এসেছে কিভাবে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাদের ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি স্বার্থকে হাসিল করেছেন। শুধু ব্যক্তিগত দুর্নীতি নয়, আর্থিক লেনদেনকে ঘিরে কিভাবে আন্তর্জাতিক রাজনীতি আবর্তিত হয়েছে তাও উঠে এসেছে এ প্রতিবেদনে। প্যান্ডোরা পেপারসের নাম এসেছে একাধিক রাজনৈতিক নেতার। নথি থেকে জানা যায় মোনাকোতে গোপন সম্পদ আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। 3 বান্ধবীর জন্য বিলাসবহুল বাড়ি কিনেছেন এই রাষ্ট্রনেতা। লন্ডনে অফিস কেনার সময় 3 লাখ পাউন্ড কর ফাঁকি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। গোপনে যুক্তরাজ্য, আমেরিকা ও মালিবুতে $10 কোটি সম্পদ করেছেন জর্ডানের বাদশাহ আব্দুল আল সানি।
1999 সাল থেকে এ পর্যন্ত 15টি বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি। এজন্য নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করেছেন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের অফশোর কোম্পানিগুলো। প্যান্ডোরা পেপারসে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যদের নাম। একইভাবে বিশ্বের সাবেক ও বর্তমান 35 জন নেতা ও 300 সরকারি কর্মকর্তার নাম এসেছে প্যান্ডোরা পেপারসের তালিকায়। তালিকায় আছে বিশ্বের 130 জন ধনকুবেরের নামও। বছর 2 আগে ভারতের ধনকুবের অনিল আম্বানিকে দেউলিয়া ঘোষণা করে যুক্তরাজ্যের আদালত, কিন্তু প্যান্ডোরা পেপারসের নথি থেকে জানা যায় 18টি অফশোর কোম্পানির মালিকানা রয়েছে এই ব্যবসায়ীর। প্যান্ডোরার তালিকায় 3 শতাধিক ভারতীয় নাম রয়েছে। 60 প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অফশোর হোল্ডিং। অবৈধ সম্পদ অর্জনে পিছিয়ে নেই তারকারাও। আছে পপ তারকা শাকিরার নাম, আছে ভারতীয় সাবেক ক্রিকেটার সচিন তেন্ডুলকারের নামও। যদিও এদের আইনজীবীদের দাবি কর বহির্ভূত কোনো সম্পদ নেই এই তারকাদের। এর আগে পানামা পেপারসে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান সহ ক্ষমতাশীল ব্যক্তি, ধনকুবের আর তারকাদের অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছিল। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।